Good morning, শুভ সকাল. Welcome to the Way of Solution. This is Arabul Rahman. 24th April 2026. গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজ চর্চা করব. যারা এই পর্বটিতে যুক্ত হয়েছে প্রথমবারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই প্রতিদিনের লাইভ ক্লাস দেখতে হলে আমাদের অন্যান্য আরও কিছু চ্যানেল আছে যেমন TWS একাডেমি ও TWS স্মার্ট, সেগুলোকেও সাবস্ক্রাইব করতে ভুলো না. চলো আমরা আজকের পর্বটি শুরু করছি. কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে, তারপরে জিকে প্রশ্ন. চাকরি পরীক্ষা সেরা ঠিকানা, চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য সেরা ঠিকানা TWS একাডেমি অ্যাপ. এখন বাড়িতে বসেই তুমি কিন্তু এই প্রিপারেশনটা নিতে পারবে. সমস্ত ধরনের চাকরির প্রিপারেশন বাংলা ভাষায় এখান থেকে তোমরা বাড়িতে বসে নিতে পারবে প্রিপারেশন. চলো আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে. প্রতি বছর কোন তারিখে ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়? ভারতের সংবিধান অনুসারে ভারতের সংবিধানের একটা আর্টিকেল আছে, একটা ধারা আছে, ধারা 40 ধারাতে পঞ্চায়েত গঠনের কথা বলা হয় এবং সেই ধারা অনুযায়ী পরবর্তীতে আমরা দেখব ভারতবর্ষে পঞ্চায়েত গঠন হয়েছিল এবং পঞ্চায়েতের নিয়ম কানুনও ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়. জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়ে থাকে প্রতি বছরে 24শে এপ্রিল. দেখো, দ্য পঞ্চায়েতি রাজ ডে রিকগনাইজড অ্যানুয়ালি বাই দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ. ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দ্বারা স্বীকৃত একটা দিবস পঞ্চায়েতি রাজ দিবস অন 24th এপ্রিল. প্রতি বছর 24শে এপ্রিল এটাকে পালন করা হয়ে থাকে. এখানে একটা ছোট্ট নোট করার বিষয়, ভারতবর্ষের বর্তমান পঞ্চায়েতি রাজ মিনিস্ট্রির দায়িত্বে কে আছেন জেনে রাখবে, রাজীব রঞ্জন সিং ওরফ লাল্লান সিং. তিনি ভারতবর্ষের বর্তমান পঞ্চায়েতি রাজ মিনিস্ট্রির দায়িত্বে আসেন. আচ্ছা, 24শে এপ্রিল দিনটাতে কেন পালন করা হয়? বলা হচ্ছে কমেমোরেটস দ্য 23rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992. 1972 সালে 73তম সংবিধান সংশোধনীর জন্য বা সেই 73তম সংবিধান সংশোধনী বিল, সেটা পরবর্তীতে দ্য কনস্টিটিউশন কামিং ইনটু এফেক্ট ইন ইয়ার 1993, 1993 সেটা কার্যকর হয়েছিল. কোন দিনে? এই 24শে এপ্রিল দিনটাতে 1993 সালে 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কার্যকর হয়. তাই এই দিনটাকে ডিয়ার স্টুডেন্টস পঞ্চায়েতি রাজ মিনিস্ট্রি পালন করে থাকে পঞ্চায়েতি রাজ দিবস. এই দিবসটা প্রথম পালন করা হয় 2010 সালে. 2010 সালের 24শে এপ্রিল তারিখ. তখনকার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এবং তিনি প্রথমবার এই পঞ্চায়েতি রাজ দিবস ঘোষণা করার কথা বা ঘোষণা তিনি করেছিলেন প্রথমবার. অলরাইট, নেক্সট আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স. ইসমাইল প্রকল্পটি কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? SMILE ইসমাইল প্রকল্পটি যে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে পরিচালিত হয় সেটি হলো সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক. The Ministry of Social Justice and Empowerment has formulated an umbrella scheme, SMILE, support marginalized individual for livelihood and enterprise. সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ইসমাইল প্রকল্প, যেটার ফুল ফর্ম বলা হচ্ছে সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়াল ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ, বাংলায় বললে প্রান্তিক ব্যক্তিদের জীবিকা ও উদ্যোগের জন্য সহায়তা করার জন্য এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে. কারা লঞ্চ করেছে? সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়. অলরাইট, চলো এর পরবর্তী প্রশ্ন. সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC, এটাকে ইংরেজিতে বললে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ICC, কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে মানবাধিকার অপরাধের বিচার শুরু করার নির্দেশ দিয়েছে বা ট্রায়াল শুরু করার নির্দেশ দিয়েছে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ক্ষেত্রে ফিলিপিন্স. ফিলিপিন্স হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটা রাষ্ট্র. ফিলিপিন্সের রাজধানীর নামটা একটু জেনে রাখতে হবে. ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা এবং ফিলিপিন্সের মুদ্রার নাম ডিয়ার স্টুডেন্টস পেসো, ফিলিপিনো পেসো. তো ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি যার নাম ফিলিপিন এক্স প্রেসিডেন্ট দুতের্তে বা এনার প্রকৃত বা বড় নাম হচ্ছে রদ্রিগো দুতের্তে on stand trial as ICC confirms crimes against humanity charge, মানব বিরোধী
তার অপরাধের জন্য সম্প্রতি তার ট্রায়ালটা শুরু করেছে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটা এস্টাবলিশ হয়েছিল 1902 সালে। আইসিসি ইজ লোকেটেড ইন দা হেগ, নেদারল্যান্ড। আচ্ছা, হেগ থেকে মনে পড়লো এখানে আরেকটা এরকম আদালত আছে যেটার নাম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, সেটাও কিন্তু এই দা হেগে অবস্থিত। কিন্তু ব্যাপার হচ্ছে এটা প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠা হয়েছে 2002 সালে। নেক্সট আমাদের 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। 2025-26 অর্থবর্ষে ভারতের বস্ত্র বা টেক্সটাইল রপ্তানি গত বছরের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? অর্থাৎ 2024-25 অর্থবর্ষের তুলনায় 2025-26 অর্থবর্ষ সেখানে টেক্সটাইল এক্সপোর্ট বা তোমার বস্ত্র, ভারত সব থেকে বেশি কিন্তু পুরো বিশ্বের মধ্যে আমরা জানি বস্ত্র রপ্তানি করে থাকে। তো সেই ভারতের বস্ত্র রপ্তানির কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? অ্যান্সার হচ্ছে 2.1% বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়াস টেক্সটাইল এক্সপোর্টস রেজিস্টার গ্রোথ অফ 2.1% ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। সম্প্রতি প্রয়াত নন্দে নন্দা ভাস্কর রাও ভারতের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? নন্দা ভাস্কর রাও সম্প্রতি প্রয়াত হয়েছেন এবং তিনি ডিয়ার স্টুডেন্টস অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ফর্মার অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার নন্দেনন্দলা ভাস্কর রাও পাস্ট অ্যাওয়ে। দেখো ডিয়ার স্টুডেন্টস, বর্তমানে আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশের যিনি চিফ মিনিস্টার আছেন তিনি হচ্ছেন কে বলতো দেখি? তেলেগু দেশাম পার্টি বা টিডিপি পলিটিক্যাল পার্টির একজন সদস্য এন চন্দ্রবাবু নাইডু। তো তেমনি এই টিডিপি পলিটিক্যাল পার্টির একজন কো ফাউন্ডার বা প্রথম সারির একজন প্রাক্তন লিডার ছিলেন এই নন্দেনন্দলা ভাস্কর রাও। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। পরবর্তীতে ইনি পলিটিক্যাল পার্টি চেঞ্জ করেছিলেন, বাট ইনি কিন্তু প্রথম জীবনে তার প্রথম রাজনৈতিক জগতের প্রথম দিকে তিনি কিন্তু টিডিপি পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিলেন। এর পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রকল্পটি সম্প্রতি আন্তর্জাতিক WSIS প্রাইজ 2026 এর জন্য মনোনীত হয়েছে? WSIS প্রাইজেস, এটার জন্য ডিয়ার স্টুডেন্টস সম্প্রতিকালে মনোনীত হয়েছে ভারতের যে প্রকল্পটি, তার নাম কি? ভারত নেট, VB জিরামজি, PM ওয়ানি এবং সমৃদ্ধ গ্রাম। রাইট অ্যান্সার অপশন ডি, সমৃদ্ধ গ্রাম। সমৃদ্ধ গ্রাম ইনিশিয়েটিভ of Indian nominated for WSIS Prize 2026 in Enabling Environment category। তো ডিয়ার স্টুডেন্টস সম্প্রতিকালে এই যে সমৃদ্ধি গ্রাম ইনিশিয়েটিভ সেটা WSIS প্রাইজ 2026 এর প্রাইজের জন্য মনোনীত হয়েছে কোন ক্যাটাগরিতে ডিয়ার স্টুডেন্টস? এটা মনোনীত হয়েছে পরিবেশ সহযোগিতা বিভাগ বলে একটা ক্যাটাগরি, সেই বিভাগে। WSIS মানে ওয়ার্ল্ড সামিট অন দা ইনফরমেশন সোসাইটি, এর এই প্রাইজটার ফুল ফর্ম। ওকে, নেক্সট, প্রতি বছর কোন তারিখে জাতিসংঘ বা UN ইংরেজি ভাষা দিবস পালন করে থাকে বা পালন করে? ইংরেজি ভাষা পুরো বিশ্বের মধ্যে সব থেকে যদি আমরা দেখি ইনফ্লুয়েন্সিয়াল একটা ভাষা, সবচেয়ে বেশি বলা হয় এই ভাষা ইংরেজি ভাষা। সেই ভাষাটা দিবস পালন করা হয়ে থাকে 23শে এপ্রিল। 23শে এপ্রিল আরো দুটি গুরুত্বপূর্ণ দিবস আমরা পেয়েছি আগের দিনে, একটি হচ্ছে বই এবং কপিরাইট দিবস, খুব গুরুত্বপূর্ণ, ওটা আমরা গতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সেও প্র্যাকটিস করেছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে অ্যাট দ্য UN ইজ সেলিব্রেটেড অন 23rd এপ্রিল। সম্প্রতি কে ভারতের টেলিকম ফুটপ্রিন্ট শক্তিশালী করতে TDIP প্রকল্পের সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে? টেলিকম এটা সাধারণত যোগাযোগের মধ্যে আসে। তাহলে আমাদের ভারতবর্ষে যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে কে আছে বলতো দেখি? তিনি হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভারতের বর্তমানে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের দায়িত্বে তিনি আছেন। সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এখানে তাহলে রাইট অ্যান্সার হবে।
Union Minister Sri Jyotiraditya M. Scindia releases received guidelines for technology development and investment promotion. তো সম্প্রতিকালে ডিয়ার স্টুডেন্টস তিনি একটা সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছেন কিসের উপরে ডিয়ার স্টুডেন্টস? TDIP অর্থাৎ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনের উপরে, সেই স্কিমের উপরে টু স্ট্রেংথ ইন্ডিয়াস গ্লোবাল টেলিকম ফুটপ্রিন্ট, আমাদের ভারতবর্ষের যে টেলিকম ফুটপ্রিন্ট সেটাকে আরো শক্তিশালী করতে এই প্রকল্পটির সংশোধন বা সংশোধনী যে নির্দেশিকা সেটা প্রকাশ করা হয়েছে। নেক্সট হচ্ছে 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের প্রথম ইন্টিগ্রেটেড কৃষি ইন্টেলিজেন্স ইকোসিস্টেম যেটার নাম হচ্ছে আন্নাম AI কোন IIT চালু করেছে? আন্নাম AI এটা চালু করেছে কোন IIT? রাইট অ্যান্সার IIT রোপার। IIT রোপার লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ইন্টেলিজেন্স ইকোসিস্টেম আন্নাম AI। চলো, এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আজকের পর্ব। কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হলো, এবারে আমরা জিকে প্রশ্নোত্তর আলোচনা করব। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করো, সেখানে তোমরা কিন্তু বিভিন্ন ফিচার্স পেতে চলেছো। পেইড ব্যাচেও যদি ভর্তি হতে চাও তো সেখানে অবশ্যই ভর্তি হতে পারো। বেস্ট ক্লাস আমরা সেখানে তোমাদের প্রোভাইড করি, বাংলা ল্যাঙ্গুয়েজে সমস্ত পরীক্ষার প্রিপারেশন সেখানে দেওয়া হয়। যেমন কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, একটা ব্যাচে তোমরা মাল্টিপল পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে, তোমাকে আলাদা আলাদা করে ব্যাচ নেওয়ার দরকার নেই। তুমি যে সমস্ত কম্বাইন্ড এক্সামগুলো হয় সেটার জন্য একটা কম্বাইন্ড ব্যাচ হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 7.0। অ্যান্ড আরেকটা খুব গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, আমরা খুব রিসেন্ট সেখানে কিন্তু জিডির মক টেস্ট করাতে চলেছি। তো যারা জিডির মক টেস্ট দিতে চাও ফ্রিতে, তারা ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ, ফ্রিতে তোমরা সেখানে জিডির মক টেস্ট দিতে পারবে। আমরা ঘোষণা করে দেব, ঘোষণা কোথায় করা হবে? টেলিগ্রামে। সো টেলিগ্রামেও তোমরা যুক্ত থাকতে পারো। চলো আমরা শুরু করছি আজকে জিকে প্রশ্ন উত্তর। ফার্স্ট জিকে, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? জার্মান সিলভার আমরা জানি এটার নামের ভিতরে সিলভার আছে, বাট এর ভিতরে কোনো প্রকারের আমরা সিলভার দেখতে পাই না, ঠিক আছে? নেই এর ভিতরে কোনো সিলভার। কি আছে? তামা, দস্তা ও নিকেল। এটার ব্যবহার কোথায় করা হয়? জার্মান সিলভারের ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের বাসনপত্র, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে আসবাবপত্র তৈরি করতে এটার ব্যবহার আমরা দেখে থাকি। বিভিন্ন শৌখিন জিনিস তৈরি করতে জার্মান সিলভারের ব্যবহার করা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজনপদ কোন বইয়ে উল্লেখিত হয়েছে? ষোড়শ মহাজনপদ, 16টি মহাজনপদ আমরা জানি প্রাচীন ভারতে ছিল। 16টির ভিতরে 14টা আমাদের ভারতে বর্তমানে অবস্থিত, 2টি ভারতের বর্তমানে বাইরে অবস্থিত আছে, পাকিস্তানের মধ্যে পড়ে। আর যে 16টি মহাজনপদ ছিল তার ভিতরে বেশিরভাগ সব উত্তর ভারত বা উত্তর দিকে অবস্থিত, একটা শুধু মহাজনপদ আমরা দেখব দক্ষিণ ভারতে অবস্থিত। তো পুরো 16টা মহাজনপদের মধ্যে 16টা মহাজনপদের কথা যে বইটাতে বলা হয় সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায় হচ্ছে ডিয়ার স্টুডেন্টস একটা বৌদ্ধ গ্রন্থ, প্রথমত জেনে রাখো, বৌদ্ধ বই। এই বইটা হচ্ছে সত্য পিটকের ত্রিপিটক, 3টে পিটক আছে বৌদ্ধ ধর্মের, আমরা জানি ত্রিপিটক বলা হয় সেটাকে। সেই ত্রিপিটকের একটা পিটক হচ্ছে সত্য পিটক, এর ভিতরে 5টি খণ্ড আছে। হ্যাঁ, 5টি খণ্ড আছে। সেই 5টি খণ্ডের চতুর্থ খণ্ড হচ্ছে এই অঙ্গুত্তর নিকায়। এটাও তাহলে পালি ভাষায় রচিত হয়েছে, এটা একটা বৌদ্ধ গ্রন্থ, বুঝেছো? চলো এর পরবর্তী প্রশ্ন দেখি আমরা। মহানদী নদীর উৎপত্তি স্থল কোথায়? মহানদী নদী ভারতবর্ষে উৎপত্তি লাভ করেছে কোন স্থানে? এটা ভারতের একটা পূর্ব বাহিনী নদী, প্রথমত জেনে রাখো। পূর্ব বাহিনী একটা নদী হচ্ছে ডিয়ার স্টুডেন্টস মহানদী। মহানদী নদী উৎস লাভ করেছে ছত্তিশগড় রাজ্যে, ছত্তিশগড়ে এর উৎস, এবং এটা পতিত হয়েছে ডিয়ার স্টুডেন্টস ওড়িশা রাজ্যের মধ্য দিয়ে গিয়ে। এটা ছত্তিশগড়ের সিহাওয়া পাহাড়ে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, এর মোহনা কোথায়? মোহনা হচ্ছে ওড়িশা রাজ্যের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, তাই তো? বঙ্গোপসাগরে এটা পতিত হয়। নেক্সট কোশ্চেন,
কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? অনুশীলন সমিতি দুটো ভাগ আছে, একটা হচ্ছে শুধু অনুশীলন সমিতি আর একটা ঢাকা অনুশীলন সমিতি। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস, অপশন ডি রাইট অ্যান্সার হবে। আচ্ছা, পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি 1905-এ প্রতিষ্ঠা করে, কিন্তু তার আগে 1902 সালে আরেকটা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়। বলো তো দেখি, এই অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এই অনুশীলন সমিতি অনেকেই প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার ভিতরে দুজনের নাম খুব গুরুত্বপূর্ণ। তারা হচ্ছে ডের স্টুডেন্টস। প্রথম নাম প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র বা পিএন মিত্র, এবং আরেকজনের নাম হচ্ছে সতীশচন্দ্র বসু। প্রমথনাথ মিত্র, সতীশচন্দ্র বসু দুজনে ডের স্টুডেন্টস, এখানে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। বারিন ঘোষও ছিলেন, বাট বারিন ঘোষ পরে এখান থেকে বার হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে বার হয়ে যুগান্তর দলের সাথে যুক্ত হয়েছিলেন। হলিউড অবস্থিত নিম্নের কোথায়? হলিউড ইংরাজি ফিল্ম ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ইংরেজি ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড নামে পরিচিত। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, অপশন বি। আর্দ্রতা সাধারণত পরিমাপ করা হয় কিভাবে? আর্দ্রতা আমরা জানি, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? কমেন্ট বক্সে জানাও, আর এটার উত্তরও বার করি। বাষ্প দ্বারা আংশিক চাপ নিশ্চিতের মাধ্যমে আমরা বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে পারি, নাকি শুষ্ক ও আর্দ্র তাপমাত্রা মেপে শারীরিক সংক্রমণের মাধ্যমে, নাকি বাষ্পীভবনের মাধ্যমে? সঠিক উত্তর কি হবে? আর্দ্রতা। বায়ুতে কতটা ডের স্টুডেন্ট জলীয় বাষ্প আছে, সেই আর্দ্রতা পরিমাপ করতে আমরা শুষ্ক ও আর্দ্র তাপমাত্রা পরিমাপ করে বার করতে পারি। অপশন বি ইজ রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। পুলিৎজার পুরস্কার চালু হয় কোন সালে? পুলিৎজার পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেয়া হয়? জেনে রাখবে, এটা দেয়া হয়ে থাকে পুলিৎজার পুরস্কার, পুলিৎজার পুলিৎজার পুরস্কারটা দেয়া হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জোসেফ পুলিৎজারের নাম অনুসারে। এটা কোন ক্ষেত্রে দেয়া হয়? ক্ষেত্র থেকে অনেকবার প্রশ্ন আসে। তিনটে ক্ষেত্রে দেয়া হয়: সাহিত্য, সাংবাদিকতা, এবং আরেকটা হচ্ছে সঙ্গীত বা মিউজিক ক্ষেত্রে। তিনটে ক্ষেত্রে দেয়া হয়। আচ্ছা, এখানে এটা প্রথম দেয়া হয়েছিল 1900 কত সালে? 17 সালে। আচ্ছা, এটা প্রথম ভারতীয় প্রাপক কে ছিলেন? প্রথম ভারতীয় প্রাপক যিনি ছিলেন তার নাম হচ্ছে গোবিন্দ বিহারী লাল। ঠিক আছে, গোবিন্দ বিহারী লাল ছিলেন এর প্রথম প্রাপক। হাউজ ই সুলতানি ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? হাউজ ই সুলতানি কার দ্বারা নির্মিত হয়? হাউজ ই সুলতানি নির্মিত হয়েছিল ইলতুৎমিশের সময়। ইলতুৎমিশের সময় অনেক কিছু হয়, যেমন 40 চক্র তার দ্বারাই শুরু হয়েছিল। 40 চক্র
এবং আর কি ইকতা প্রথা, ইকতা প্রথা সব তার সময় আমরা দেখব চালু হয়। এখন হৌজ ই সুলতানি কি? হৌজ শব্দের অর্থ হচ্ছে জলাধার, আর সুলতানি মানে হচ্ছে সুলতানের। তো এক কথায় বলতে গেলে এটি ছিল সুলতানের জলাধার। হৌজ ই সুলতানি হলো দিল্লি সালতানাতের আমলে একটি ঐতিহাসিক জলাধার বা কৃত্রিম হ্রদ, একটা বিশাল আকারের কৃত্রিম হ্রদ। মধ্যযুগীয় ভারতের স্থাপত্য ও জল সংরক্ষণ ব্যবস্থার এক অনন্য নিদর্শন এটি। অবস্থান, এটি দিল্লির মেহরৌলি অঞ্চলে অবস্থিত আছে বর্তমানে। অলরাইট, চলো এর পরের প্রশ্নে আমরা আসি। নেক্সট কোশ্চেন, হিমাচল প্রদেশে নিম্নলিখিত কোন নৃত্যটি নারী পুরুষের জুটিবদ্ধ নৃত্য? নারী পুরুষ একত্রিতভাবে জোটবদ্ধ হয়ে এই নৃত্যটা পরিবেশন করে, তার নাম কি? প্রথমত দেখো ঘুমার নামটা আছে না, ঘুমার। ঘুমার হচ্ছে রাজস্থানের নৃত্য, তো এটা কখনোই উত্তর হবে না হিমাচল প্রদেশের। রাজস্থানের নৃত্য হচ্ছে ঘুমার নৃত্য, একটা লোকনৃত্য। আচ্ছা, তারপরে হচ্ছে ঝোরা। ঝোরাটা হিমাচল প্রদেশেও পরিবেশিত হয়, বাট এটা উত্তরাখণ্ডের প্রধান নৃত্য। উত্তরাখণ্ড অঞ্চলে ঝোরা নৃত্য পরিবেশিত হয়ে থাকে। ছাপেলি, মহাসু দুটোই আমরা দেখব, এই দুটোই হিমাচল প্রদেশের নৃত্য। হিমাচল প্রদেশের নৃত্য, বাট এর ভিতরে ছাপেলিটা নারী পুরুষ জুটিবদ্ধভাবে পরিবেশন করে, মহাসুতে এমন কিন্তু করা হয় না জুটিবদ্ধভাবে। ওকে, তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার। ছাপেলি কোথাকার নৃত্য? হিমাচল প্রদেশের। নারী পুরুষ জুটিবদ্ধ হয়ে এই নৃত্যটা পরিবেশন করে। সম্বর হ্রদ বা হ্রদ সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সত্য? বলো। সম্বর হ্রদ সম্পর্কে নিম্নের যে বক্তব্যটি সত্য সেটি হলো ডিয়ার স্টুডেন্টস, এটি ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। এটি রাজস্থান রাজ্যে অবস্থিত আছে। রাজস্থানে অবস্থিত আছে, ঠিক আছে। নেক্সট, ভারতের সর্বোচ্চ যদি আমরা লেকের কথা বলি, লবণাক্ত এবং হ্রদের মধ্যে পড়ে প্যাংগং, বাট ভারতের সর্বোচ্চ যদি বলা হয় হাইয়েস্ট লেক, ভারতের সর্বোচ্চ লেকের নাম কি হবে বলো তো দেখি? ইন্ডিয়াস হাইয়েস্ট লেকের নাম কি? এনিবডি? ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট হ্রদের নাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস সোলামো বা চোলামো হ্রদ। এটা ভারতবর্ষের সব থেকে উঁচু হ্রদ, বাট প্রায়শই আরেকটা হ্রদকে ভারতের উচ্চ হ্রদ হিসাবে বর্ণনা করা হয়, সেটি হচ্ছে সিকিমের গুরুডংমার লেক। তো এখানে দুটো আমরা কিন্তু উত্তর পেতে পারি। গুরুডংমার লেকটাও অনেক উঁচুতে আছে, বাট গুরুডংমার লেকটাকেই আমরা বলবো সাধারণত ভারতের সর্বোচ্চ লেক। এছাড়াও আরেকটা উঁচু হ্রদ পাওয়া যায়, সেটার নাম হচ্ছে চোলামু। এটা একটু কনফিউজিং প্রশ্ন, ঠিক আছে? ভারতের সর্বোচ্চ হ্রদটা নিয়ে একটু কনফিউশন আছে। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ যদি স্থলবেষ্টিত না বলা হয়, তাহলে সম্বর যেটা অবস্থিত আছে ডিয়ার স্টুডেন্টস, সরি সম্বর বলছি, মাফ করবে, যেটা হচ্ছে তোমার চিল্কা হ্রদ। চিল্কা যেটা অবস্থিত আছে ওড়িশাতে, এবং উল্কা পিণ্ডের প্রভাবে সৃষ্ট একটা হ্রদের নাম হচ্ছে মহারাষ্ট্রের লোনার হ্রদ। নেক্সট, বাড়ির কাজ দেওয়া থাকবে, ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর কিন্তু জানাতে ভুলবে না। নেক্সট প্রশ্ন, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে বর্তমানে? বলো। প্ল্যানিং কমিশনটাকে তুলে বর্তমানে এর জায়গাতে নীতি আয়োগকে স্থলাভিষিক্ত করা হয়েছে। গ্রেট চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কার থেকে পৃথক করেছে? একটা দেশ থেকে আমাদের পৃথক করেছে গ্রেট চ্যানেল। চ্যানেল মানে একটা জলভাগ যেটা দুটি ভূখণ্ডকে আলাদা করছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের দক্ষিণ দিকে অবস্থিত। এর সব থেকে দক্ষিণতম পয়েন্ট হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট। সেখান থেকে কিছুটা দূরে অবস্থিত আছে ইন্দোনেশিয়া দেশ, এবং ইন্দোনেশিয়া ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে আছে দ্য গ্রেট চ্যানেল। ইন্দোনেশিয়ার এই অংশটাকে বলা হয়ে থাকে সুমাত্রা আইল্যান্ড।
তো সুমাত্রা থেকে ডিয়ার স্টুডেন্টস আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড এই অংশটাকে কিন্তু পৃথক করেছে গ্রেট চ্যানেল, যেটা এইখানে অবস্থিত আছে। বুঝেছো? তাহলে গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মাঝখানে? ইন্দোনেশিয়া, সুমাত্রা এবং ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে অবস্থিত আছে। নেক্সট, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? শ্রীরামপুরের মিশনারিরা এটা প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা করে। শ্রীরামপুরে মিশনারি কারা ছিল? মার্শম্যান ছিলেন, মার্শম্যান। আর কে ছিল? কেরি সাহেব ছিলেন, মার্শম্যান, কেরি এবং আরেকজন হচ্ছে ওয়ার্ড। তো মার্শম্যান, কেরি এবং ওয়ার্ড এই তিনজনকে আমরা বলে থাকি শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুর ত্রয়ী বলা হয় তাদেরকে। ক্লিয়ার? সো এখানে দেখবো তারা শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1818 সালে গিয়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে ত্যাগরাজা আরাধনা উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? ত্যাগরাজা আরাধনা উৎসবটি সাধারণত কোন রাজ্যে পালিত হয়? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু রাজ্যে এটা পালিত হয়ে থাকে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো, ত্যাগরাজা আরাধনা উৎসবটি তামিলনাড়ুর রাজ্যের থাঞ্জাভুর জেলার তিরুভাইয়ারু বলে একটা গ্রামে পালিত হয়ে থাকে। তাহলে এটা একটা গ্রামের উৎসব। কোন গ্রাম? তিরুভাইয়ারু গ্রামের। নেক্সট, কাকে ভারতের লোকাল সেলফ গভর্নমেন্ট এর জনক বলা হয়? অর্থাৎ স্থানীয় শাসন ব্যবস্থার বা স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কাকে বলি আমরা? কাকে বলি? স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক লর্ড রিপনকে বলা হয়। তার হাত ধরেই আমাদের ভারতবর্ষে প্রথম পৌর শাসন ব্যবস্থা শুরু হয়েছিল। তো তাকে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা বা সেলফ গভর্নমেন্টের জনক বলা হয়। পুদিনা পাতায় শীতল অনুভূতির জন্য দায়ী যৌগটির রাসায়নিক নাম কি? এই যে এখন গরমকাল, বিশেষ করে পুদিনা পাতাকে কিন্তু ইউজ করা হয়ে থাকে শরীর ঠান্ডা করার জন্য, শরবতে ব্যবহার করা হয় বা বিভিন্ন জায়গাতে ফুচকার জলেও ব্যবহার করা হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে একটু কম ব্যবহার করা হয়, পুদিনা পাতার ব্যবহার আমরা তেমন দেখি না। তবে অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশ, বিহারের দিকে পুদিনা পাতার ইউজ প্রচুর হয়। পশ্চিমবঙ্গে বেশি ব্যবহার করা হয় ধনিয়া পাতার, তাই তো? কিন্তু অন্য জায়গাতে আমরা দেখবো পুদিনা পাতার ব্যবহার খুব করা হয়। এখন এই পুদিনা পাতা শীতল অনুভূতিকরের জন্য দায়ী হচ্ছে এর ভিতরে থাকা মেনথল। অপশন এ রাইট অ্যান্সার হবে। নাইট অফ দ্য স্করপিয়ন এর কবিকে? একজন ভারতীয় লেখা বিখ্যাত বই নাইট অফ দ্য স্করপিয়ন, কে লিখেছেন এটা? দ্য নাইট অফ দ্য স্করপিয়ন লিখেছেন বিখ্যাত এই বইটা নিসিম এজেকিয়েল। নিসিম এজেকিয়েল। মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন দুটি ভারতের সাথে কোন কোন দেশকে সংযুক্ত করে? কোন দেশকে সংযুক্ত করেছে? মৈত্রী এক্সপ্রেস আর বন্ধন এক্সপ্রেস দুটি দেশের মধ্যে এটা চলাচল করে। প্রথমে মৈত্রী এক্সপ্রেস এটা আমাদের কলকাতা থেকে ঢাকার মধ্যে চলে, আর বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনার মধ্যে চলে, অর্থাৎ দুটোই বাংলাদেশে অবস্থিত। ভারত ও বাংলাদেশকে সংযুক্ত করছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত যে রাজ্যে তা হলো? বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আছে? অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। হান্টার কমিশন উপনিবেশিক ভারতের ড্যাশের সাথে যুক্ত ছিল? হান্টার কমিশন কিসের সাথে যুক্ত ছিল? উপনিবেশিক ভারতের হান্টার কমিশন 1882 সালে স্থাপিত হয় বা গঠন হয়। 1882 গঠন হয়েছিল হান্টার কমিশন লর্ড রিপনের সময়ে। এই সময়ে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন। এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, হান্টার কমিশন উপনিবেশিক ভারতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে যুক্ত ছিল। দ্যাটস ইট আজকের আমাদের পর্ব। আই হোপ পর্বটি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা ক্লাস দেখছো, বাট সবাই কিন্তু ক্লাস দেখছো না। আমি প্রতিদিন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি,
কিন্তু আমার মেহনতের দাম কিন্তু তোমরা দিচ্ছ না। প্রতিদিন ক্লাসটা দেখতে হবে। তোমরা যদি ভাবো যে 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদিনে করে ফেলবো, স্যার তো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, দেখো আমি কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে পুরোটা দেবো না। মান্থলি কারেন্ট তোমরা রেগুলার ক্লাস দেখলে আমি দিতাম, এখন থেকে আমি বাছাই করা কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, সব মান্থলি আমি করাবো না। সো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখা খুবই খুবই প্রয়োজনীয়, বিশেষ করে তুমি যদি সেন্ট্রালের এক্সাম দাও, ডব্লিউবিসিএস এক্সাম দাও, তাহলে ডেফিনেটলি অবশ্যই ওয়াচ করো এই ক্লাসগুলো। ঠিক আছে, তোমার যে অন্যান্য পরীক্ষা দিলেও দেখো, কেন, কারণ এখানে আমরা জিকে করছি, জিকে গুলো তো কার্যকরী অন্যান্য পরীক্ষার জন্য, বুঝতে পারছো না? যার জন্য আমি একটা জিনিস এখানে রাখছি না, তো দুটো তিনটে জিনিস এখানে আমি অ্যাড করছি। ভালো থাকবে সকলে, টাটা বাই।